ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? আমিও ভালো আছি। তোমাদের ক্লাসের লিংক দেওয়ার সময় যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুসরণ করে সবাই ক্লাসে জয়েন করবে। মিস আদাব। কেমন আছো? মিস ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, আমরা তো সবসময় একটু অপেক্ষা করি সবার জন্য, তো আমরা 2-1 মিনিট অপেক্ষা করব। যদিও অনেকেই জয়েন করে ফেলেছো, সবাইকে আমি দেখতে পাচ্ছি না, সবাই ভিডিও অন করনি। যারা এখনো ভিডিও অন করনি তারা ভিডিও অন করবে এবং ক্লাসের পুরো সময়টাতেই ভিডিও তোমাদের অন থাকবে। আর তোমাদের জন্য চ্যাটিং বক্সটা আমি ওপেন করে দিয়েছি। সবার জন্য অপেক্ষা করার এই সময়টাতে আমরা ঝটপট আমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। সবাই নাম, রোল, সেকশন স্পষ্টভাবে লিখবে যাতে আমি বুঝতে পারি তোমরা কোন সেকশনে এবং কি নাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা, তোমাদের ভিডিও অন করতে হবে কিন্তু। সবাইকে মিউট রাখতে হবে। যখন তোমরা প্রশ্ন করবে বা কোনো কথা জিজ্ঞেস করবে তখন তোমরা আনমিউট করে নেবে, এছাড়া সবসময় তোমরা মিউট রাখবে। আমি খাদিজাকে দেখতে পাচ্ছি, হাবিবা, মারিয়া, সুনেহরা তোমাদের দেখতে পাচ্ছি, আর পাচ্ছি ওই কয়জনই শুধু তোমরা ভিডিওতে আছো। অনিমা আলম, আচ্ছা অনিমা আলমকে দেখছি। বাকিদের কি খবর? বাকিদেরও ভিডিও অন করতে হবে, প্রত্যেকের ভিডিও অন থাকতে হবে। আসমা ইতি, তোমার মিউট করতে হবে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কিন্তু আমি যখন স্ক্রিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মেয়েরা, আমি এখন চাইলেই তোমাদেরকে মিউট অল দিচ্ছি, কিন্তু যখন ক্লাসের মাঝখানে তোমরা আনমিউট করো এবং আনমিউট করে কোনো প্রশ্ন না করে বসে থাকো, তখন যেটা হয় তোমাদের সবার শব্দ এসে সবাইকে ডিস্টার্ব করে, এবং তখন আমাকে যদি আনমিউট করে দিতে হয়, তোমাদের যদি মিউট করতে হয়, তখন আমাকে পড়া থেকে বেরিয়ে স্ক্রিন শেয়ারিং অফ করে তারপর এই কাজটা করতে হয়। নিশ্চয়ই তোমরা চাও না যে তোমাদের কারো কারণে পুরো ক্লাসের একটা হ্যাম্পার হোক। তোমরা এখন বড় হয়েছো, নিজ দায়িত্বে এই বিষয়গুলো খেয়াল রাখবে তোমরা যে কিভাবে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। মোটামুটি প্রায় 2 মাসের মতো আমরা ক্লাস করছি জুমে, তো দিনে তোমাদের বুঝে যাওয়া দরকার। আচ্ছা, কেউ যদি ভুলে গিয়ে থাকো তোমাদের স্মরণ করিয়ে দিলাম। তো অনেকে অ্যাটেন্ড করে ফেলেছি আমরা ক্লাসে, এখন আমরা নিশ্চয়ই ক্লাস শুরু করতে পারি। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও। জি মিস। জি মিস। জি মিস। ঠিক আছে, তাহলে ধরে নিলাম সবাই দেখতে পাচ্ছ। মিউট করে নাও কাশমা ইতি। আচ্ছা এবারে, আচ্ছা কয়েকজন অ্যাডমিট হতে চাচ্ছে, আমি একটু অ্যাডমিট করে দিই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাস। তো কেউ আমাকে বলতে পারবে আমরা সমাস কয় প্রকার আলোচনা করেছি, মানে জেনেছি আমরা যে সমাস কয় প্রকার? কেউ বলতে পারবে? সমাস 6 প্রকার। 6 প্রকার। ভেরি গুড। নামগুলো বলো তো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস। আচ্ছা সুস্মিতা বললে, তাই না? জি মিস। ভেরি গুড, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের 6টি সমাস। আমরা দ্বন্দ্ব সমাসের আলোচনা শুরু করেছিলাম, আমাদের দ্বন্দ্ব সমাসের আলোচনা চলছে। আজ আমরা আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করব। আমি আশা করি তোমরা গত ক্লাসের যে গুরুত্বপূর্ণ অংশগুলো
খুবই গুরুত্বপূর্ণ। যেমন ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, তারপর বিগ্রহ বাক্য কোন নামটির মানে কোন পরিভাষাটির আরেকটি পরিভাষা, এই যে জিনিসগুলো, পূর্বপদ কোনটি, পরপদ কোনটি, এই যে বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম গত ক্লাসে, নিশ্চয়ই তোমরা সেগুলো করেছো এবং তোমাদের মনে আছে। কারণ মনে যদি না থাকে তাহলে সামনে আমাদের যে আলোচনাটা হবে সে আলোচনা বুঝতে তোমাদের অনেকটা কষ্ট হবে। আচ্ছা, এবারে মুমতাহিনা ইমতিয়াজ এই নামের একজনকে আমি এইমাত্র অ্যালাউ করলাম। তোমার রোল লেখা নেই, তুমি রোল লিখে সেট করবে, নেক্সট ক্লাসে যেন আমি তোমার রোল দেখতে পাই। আচ্ছা, এবারে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস নির্ণয়ের সহজ কৌশল। আমাদের পরীক্ষায় যেটি আসে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও, এই ধরনের প্রশ্ন আমাদের আসছে না। আমরা বোর্ড পরীক্ষার কথা বলছি। তো আমাদের যেটা বেশি আসে সবসময়, সাধারণত যেটা এসে থাকে সেটা হচ্ছে সমাস নির্ণয় করো। 8টি সমাস দেয়া, 8টি শব্দ দেয়া থাকে সমস্ত পদ, সেখান থেকে যে কোনো 5টি শব্দের ব্যাস বাক্য নির্ণয় সহ তোমাদের সমাস নির্ণয় করতে বলা হয়। এই কারণে আমরা এখন আলোচনা করব দ্বন্দ্ব সমাস আমরা কি করেছি। দ্বন্দ্ব সমাস চেনার প্রথম উপায় হচ্ছে দ্বন্দ্ব সমাস জোড়া প্রকৃতির হয়, অর্থাৎ দুটো শব্দ মিলে জোড়া লেগে একটি শব্দ হবে। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস চেনার প্রথম এবং প্রধান কৌশল, প্রধান উপায়, যে জোড়া শব্দ টাইপের হবে, কমপক্ষে দুটি শব্দ থাকবে এবং দুটি শব্দ একত্রে বসবে। একত্রে বসতে পারে, একটু গ্যাপ রেখে বসতে পারে, আবার মাঝখানে একটা হাইফেন দিয়ে বসতে পারে। কি কিভাবে বসতে পারে একজন আমাকে আনমিউট করে বলো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বন্দ্ব সমাস কি কিভাবে মানে সমস্ত পদটা কি কিভাবে বসতে পারে আমাকে একজন বলো তো। হাইফেন দিয়ে বসতে পারে, আবার হাইফেন ছাড়াও দুটো একসাথে বসতে পারে। আরেকটা, কখনো কখনো আমরা দেখবো মাঝখানে ও বসেও বসতে পারে না, ও না, কখনো ও থাকবে হাবিবা, ও থাকবে ব্যাস বাক্যে, ঠিক আছে? ব্যাস বাক্যে, হ্যাঁ। সমস্ত পদে ও উঠে যাবে, ও থাকবে না। ওকে, তো আমরা যখন 6 পদের সমাস আলোচনা করব 6 রকমের, তখন আমরা দেখব কোন কোন সমস্ত পদের মাঝখানে একটু গ্যাপও থাকতে পারে, একসাথে বসেনি, একবারে এক মাত্রা দিয়ে লেখা শব্দ নয়, হ্যাঁ, এরকম না হয়ে একটু গ্যাপও থাকতে পারে। তাহলে সমস্ত পদ 3 রকম হতে পারে। একটা হচ্ছে দুটো বা তার বেশি শব্দ একসাথে বসতে পারে, দ্বিতীয়ত হাইফেন মাঝখানে দিয়ে বসতে পারে, তৃতীয়ত একসাথে না বসে এবং হাইফেন না দিয়ে একটুখানি মাঝখানে গ্যাপ রেখে স্পেস রেখে পাশাপাশি দুটো শব্দ বসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এরকমও দেখবো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি জোড়া শব্দ। জোড়া শব্দই হচ্ছে দ্বন্দ্ব সমাস চেনার অন্যতম প্রধান কৌশল, যে দুটো শব্দ থাকবে, যেমন মা ও বাবা, মা বাবা, এখানে দুটো শব্দ আছে এবং দুটো শব্দ মিলে একটি জোড়া শব্দ হয়েছে, একটি শব্দ মা আর একটি শব্দ বাবা। আর আবার আরেকটা বলতে পারি, যেমন কাঁচা পাকা, কাঁচা ও পাকা এই দুটো শব্দ মিলে হয়েছে কাঁচা পাকা। তো কাঁচা পাকা এটা একটা জোড়া শব্দ, কারণ এখানে দুটো শব্দ আছে, দুটো শব্দ জোড়া মিলে একটি সমস্ত পদ হয়েছে। এইভাবে আমরা দ্বন্দ্ব সমাস চিনব। শুধু জোড়া শব্দ হলেই হবে না, অনেক সমস্ত পদে আমরা জোড়া শব্দ পেতে পারি। আমাদের আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে হবে, তাহলে আমরা বুঝবো যে এটি দ্বন্দ্ব সমাস। আমি একজনকে দেখতে পাচ্ছি 99419 এরকম একটি আইডি, তার নামও নেই, রোলও নেই। তুমি বলো তো তুমি কে বাবা, তুমি কোন সেকশন, কি নাম? নাইন 99419356621। তুমি নেক্সট ক্লাসে তোমার নাম এবং ক্লাসের রোল সেট করে তারপর ক্লাসে আসবে। আচ্ছা, এবারে 2 নম্বর যে কৌশলটি, সেটি হচ্ছে এ সমাসে পূর্বপদ এবং পরপদ একই বিভক্তিযুক্ত থাকে এবং সমস্ত পদে উভয় পদের প্রাধান্য লক্ষ্য করা যায়। যেমন এর আগে আমরা আলোচনা করেছিলাম একটা উদাহরণ দ্বন্দ্ব সমাসের, যে মায়ে ঝিয়ে, মা হচ্ছে মা আর ঝি মানে হচ্ছে কন্যা, তো মায়ে ঝিয়ে এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। মা শব্দের সাথে এ বিভক্তি আছে, ঝিয়ে শব্দটির সাথেও এ বিভক্তি আছে, তাহলে পূর্বপদ মা, পূর্বপদ মায়ে এবং পরপদ ঝিয়ে দুটো পদেই আমরা দেখতে পাচ্ছি একই বিভক্তি ব্যবহৃত হচ্ছে।
এটি দ্বন্দ্ব সমাসের একটি মানে বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝবো যে এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আর আরেকটা মূল কথা হচ্ছে সমস্ত পদে উভয় পদের প্রাধান্য লক্ষ্য করা যায়। আমাদের ব্যাস বাক্য ছিল মায়ে ও ঝিয়ে, এটা নিয়ে হয়েছে মায়ে ঝিয়ে। যখন সমস্ত পদ তৈরি হলো মায়ে ঝিয়ে, তখন কি ব্যাস বাক্যের কোনো পদকে আমরা প্রাধান্য কম দিয়েছি? দেইনি। ব্যাস বাক্যে মায়ে ছিল, সমস্ত পদেও মায়ে আছে। ব্যাস বাক্যে ঝিয়ে ছিল, আমাদের সমস্ত পদেও ঝিয়ে আছে। দুটো পদেরই আমাদের প্রাধান্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সমাসে যদি পূর্বপদ এবং পরপদ একই বিভক্তি হয় এবং যদি দুটো পদেরই প্রাধান্য লক্ষ্য করা যায়, তাহলে সেটা হবে সুলতানা। রেজড হ্যান্ড। সুলতানা কিছু বলতে চাও? আচ্ছা, যদি দুটো পদেরই প্রাধান্য থাকে তাহলে আমরা বুঝবো এটি দ্বন্দ্ব সমাস। এই পর্যন্ত আমরা বুঝেছি মেয়েরা? একটু জানাও আমাকে। জি ম্যাম। তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি। পূর্বপদ ও পরপদ বিশেষ্য হতে পারে, যেমন আম ও জাম, আম জাম। আম একটা বিশেষ্য, জামও একটা বিশেষ্য, তাহলে পূর্বপদ পরপদ উভয়ই বিশেষ্য হতে পারে। যেমন আমরা দেখছি আম জাম। এইরকম একটা উদাহরণ আমাকে দিতে পারবে কেউ? পূর্বপদ ও পরপদ দুটোই বিশেষ্য, একটা উদাহরণ দ্বন্দ্ব সমাসের। ভাই ও বোন। ভাই ও বোন, এটা তো ব্যাস বাক্য হয়ে গেল। ভাই বোন, ভাই বোন, পিতামাতা, পিতামাতা, আম কাঁঠাল, কলা, হ্যাঁ আম কাঁঠাল, দুধ কলা ইত্যাদি অনেক কিছু হতে পারে। হ্যাঁ, সুস্মিতা উত্তর দিলে না? ভেরি গুড। আচ্ছা, এরপরে পূর্বপদ ও পরপদ দুটোই বিশেষণ হতে পারে। এর আগে দেখলাম পূর্বপদ পরপদ দুটোই যেমন বিশেষ্য হতে পারে, এখন আমরা দেখছি দুটো বিশেষণও হতে পারে। যেমন ভালো ও মন্দ, ভালো মন্দ। ভালো একটা বিশেষণ, মন্দ একটা বিশেষণ। ভালো মন্দ মিলে একটা সমস্ত পদ, দুটোই বিশেষণ, পূর্বপদ পরপদ। এরকম আর কোন উদাহরণ আছে কারো মাথায়? ঝটপটে। উঁচু নিচু, উঁচু নিচু, সহজ ও সরল, উঁচু নিচু, লাভ লোকসান। ঠিক আছে। আচ্ছা শোনো, যে বলছো দিন রাত, দিন রাতটা বিশেষ্য, দিনও বিশেষ্য রাতও বিশেষ্য। হ্যাঁ, সুতরাং এটা বিশেষণের উদাহরণ হয়নি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পূর্বপদ ও পরপদ উভয়ে ক্রিয়া বিশেষ্য হতে পারে, যেমন দেখা ও শোনা। এটা মিলে হলো দেখাশোনা। দেখা এবং শোনা এই দুটো হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এরপরে আছে ক্রিয়াপদ। পূর্বপদ এবং পরপদ দুটোই ক্রিয়াপদ হতে পারে, যেমন হারি জিতি, উঠি পড়ি। তো এরকম আমরা যদি দেখি যে দুটো পদই বিশেষ্য, দুটো পদই বিশেষণ, দুটো পদই ক্রিয়া বিশেষ্য কিংবা দুটো পদই ক্রিয়াপদ, এরকম দেখলেও আমরা বুঝতে পারবো অন্যান্য লক্ষণের সাথে মিলিয়ে যে এগুলো দ্বন্দ্ব সমাস কিনা। তাহলে দ্বন্দ্ব সমাস চেনার প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জোড়া শব্দ হবে, জোড়া শব্দ টাইপের সমস্ত পদ হবে, এবং জোড়া শব্দগুলোর মধ্যে যদি বিভক্তি থাকে তাহলে উভয় পদে একই বিভক্তি থাকবে, পূর্বপদ পরপদে একই বিভক্তি থাকবে, এবং উভয় পদের প্রাধান্য লক্ষ্য করা যাবে, কারো প্রাধান্য বাদ দেয়া হবে না। আর দুটো পদই বিশেষ্য যেমন হতে পারে, দুটো পদ বিশেষণ হতে পারে, দুটো পদ ক্রিয়া বিশেষ্য হতে পারে, দুটো পদ ক্রিয়াপদ হতে পারে। এরকম হলে আমরা বুঝতে পারবো যে এটি দ্বন্দ্ব সমাস। সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে? জি মিস। আচ্ছা, এই যে একজনকে আমি দেখতে পাচ্ছি যার নাম নেই, রোল নেই, একটা বিশাল বড় সংখ্যা 99419, আমি তাকে বারবার ডাকছি, তুমি রেসপন্স করছো না, তুমি কিন্তু বারবার আনমিউট করছো, আমি তোমাকে বারবার মিউট করছি। এভাবে ক্লাসে ডিস্টার্ব হয়। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবে বাবা। এবার আমরা দেখব দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাস নানা প্রকার হতে পারে, এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেগুলো আমরা পড়ব। যেমন মিলনার্থক দ্বন্দ্ব, নাম থেকে আমরা বুঝতে পারছি যে এইখানে এক মিনিট। আচ্ছা, আমরা নাম থেকে বুঝতে পারছি যে এটি মিলন বোঝাচ্ছে, মানে কোনো এক ধরনের মিল বোঝাচ্ছে, কোনো সম্পর্ক বোঝাচ্ছে। যেমন মা ও বাবা, মা বাবা,
মা বাবার মধ্যে এক ধরনের সম্পর্ক আছে এবং সেটা কোনো বিপরীতার্থক বা বিরোধ মানে বিরোধ ধর্মের সম্পর্ক নয়, মিলনার্থক সম্পর্ক। তাহলে মা বাবা, সেরকম ভাই বোন, ছেলে মেয়ে, নানা দাদা, কিংবা কাগজ কলম, কাগজের সাথে কলমের একটা সম্পর্ক আছে। আমরা কাগজের উপর লিখি কলম দিয়ে, হ্যাঁ, আবার কলম দিয়ে যখন লিখতে চাই তখন আমাদের কাগজের দরকার হয়। তেমনি নদী নালা, নাচ গান, গান ছাড়া নাচ হবে না, এরকম। তো চা বিস্কুট, চায়ের সাথে বিস্কুট, এটা একটা সম্পর্ক আছে। চুন কালি, ঝড় বৃষ্টি, আদান প্রদান, হাসি ঠাট্টা, বিদ্যা বুদ্ধি ইত্যাদি। তো এই যে শব্দগুলো আমরা পড়লাম, সমস্ত পদগুলো, এগুলো কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব, মানে মিলন অর্থ বোঝাচ্ছে, কোনো বিপরীত অর্থ বোঝাচ্ছে না। এবারে আমরা দেখব বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব কাকে বলে। যেই দ্বন্দ্ব সমাসে আমরা দেখব যে পূর্বপদ আর পরপদের মধ্যে একটা বিরোধ প্রকাশ পাচ্ছে বা বিপরীত ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে, সেটাই হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। যেমন ছোট বড়, ছোট আর বড় এই দুটো শব্দ কিন্তু একটা আরেকটার বিপরীত, বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে। সেরকম আয় ব্যয় একদম বিপরীত অর্থ, স্বর্গ নরক, দা কুমড়া, লাভ লোকসান, দেশ বিদেশ, আকাশ পাতাল, বাঁচা মরা, জন্ম মৃত্যু, আসা যাওয়া, আজকাল, দিন রাত, হাসি কান্না, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা, ধনী গরিব, পাপ পুণ্য, আসল নকল, দেনা পাওনা, জয় পরাজয়, ওহি নকুল, এই সমস্ত কিছুর অর্থ হচ্ছে বিপরীত ধর্মী, একটা আরেকটার বিপরীত। তাই এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব বা বিরোধার্থক দ্বন্দ্ব। কেউ কি আমাকে বলতে পারবে ওহি নকুল শব্দটা কেন বিপরীত অর্থ প্রকাশ করছে? চাপ ও বেদের সম্পর্ক, সত্যতার সম্পর্ক বোঝায় এই জন্য। মানে কেন শত্রু এরা, সেটা কারণ সাপকে দেখলে বেজি আর কি, মানে দুজনে সারাদিন লড়াই চলতে থাকে, এই জন্য সাপ বেজির মাধ্যমে। এই ওহি নকুলের মধ্যে সাপকে আর বেজিকে? সাপ ওহি অর্থ সাপ আর বেজি অর্থ নকুল। হ্যাঁ, এখন তোমরা যারা উত্তর দিলে বাবারা, তোমাদের কাউকে আমি দেখতে পেলাম না, ঠিক আছে? তো যারাই উত্তর দিয়েছো তাদের ধন্যবাদ, তোমাদের উত্তর ঠিক। ওহি অর্থ সাপ আর নকুল অর্থ হচ্ছে বেজি। সাপ আর বেজির মধ্যে একটা শত্রুতা আছে, দুজন সারাদিন লড়াই করে, দেখা হলেই লড়াই করে। তো এই কারণে এটা মানে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, ওহি নকুল। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। এর টপিক হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব, এই নাম থেকে আমরা বুঝতে পারছি যে এই দ্বন্দ্ব সমাসে যে দুটো পদ থাকবে, পূর্বপদ পরপদ, দুটোর অর্থ প্রায় সমান অর্থ বহন করবে। সমার্থক, আমরা ব্যাকরণে পড়েছি না সমার্থক শব্দ, যেমন আকাশ, এটি সমার্থক শব্দ, গগন, নভ, আরো কি কি আছে। তো সেরকম সমার্থক একই ধরনের বা প্রায় কাছাকাছি অর্থ প্রকাশ করবে। যেমন কাজকর্ম, কাজের যে অর্থ কর্মেরও একই অর্থ, তাহলে এটা সমার্থক। আবার কাছাকাছি অর্থ প্রকাশ করে বা প্রায় একই অর্থ প্রকাশ করে, এই সবগুলোই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। যেমন রীতি নীতি, যেটা রীতি সেটাই নীতি, রীতি আর নীতি অর্থ হচ্ছে নিয়ম। সমাজ সংস্কার, ঘর বাড়ি, নদ নদী, হাট বাজার, বই পুস্তক, চোর ডাকাত, চোর আর ডাকাত একই অর্থ না, যে চোর সে ডাকাত না, কিন্তু প্রায় কাছাকাছি অর্থ, তাই এরা সমার্থক দ্বন্দ্ব। কুলি মজুর, খাল বিল, টাকা কড়ি, ধন দৌলত, জনমানব, অনেক আছে, ইত্যাদি ইত্যাদি। তো একই ধরনের অর্থ বা প্রায় কাছাকাছি একই ধরনের অর্থ প্রকাশ করলে আমরা সেগুলোকে বলবো সমার্থক দ্বন্দ্ব। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে টপিক, সেটাতে অলুক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দুধে ভাতে, এখানে বিভক্তি লোপ পায়নি, কোন বিভক্তি রয়ে গেছে আমাকে একজন জানাও তো। দুধে ভাতে এই শব্দটায় বিভক্তি লোপ পায়নি, তাহলে এখানে কোন বিভক্তি রয়েছে? এ বিভক্তি, সপ্তমী বিভক্তি। হ্যাঁ, এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি। আমরা জানি দ্বন্দ্ব সমাসে একই ধরনের বিভক্তি যুক্ত হয়। দেখো দুধে ভাতে, দুধের সাথেও এই বিভক্তি, ভাতের সাথেও এই বিভক্তি, একই বিভক্তি যুক্ত হয়েছে। গুড, ভেরি গুড। এরপরে আছে দিনে রাতে, হাতে কলমে, আগে পাছে, ঘরে বাইরে, খেতে খামারে, যাকে তাকে, বনে জঙ্গলে, তেলে বেগুনে ইত্যাদি। প্রত্যেকটা সমস্ত পদে দেখো একই বিভক্তি যুক্ত হয়েছে, এই বিভক্তি, এবং বিভক্তিগুলো লুপ্ত হয়নি, বিভক্তিগুলো লুপ্ত হয়নি মানে মুছে যায়নি। এ কারণেই
এগুলোকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। এরপরে দেখবো একশেষ দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলোর কেবল একটি পদের প্রাধান্য থাকে এবং সেই পদের সাহায্যে অন্য পদের অর্থ প্রকাশ পায় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। এটা একটু গুরুত্বপূর্ণ, অনেক সময় চলে আসে পরীক্ষায় যে একশেষ দ্বন্দ্ব সমাসের কোন একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়। একশেষ দ্বন্দ্ব সমাস বুঝবো এইভাবে যে সমসমান পদগুলো যে রয়েছে, সমসমান পদ কাকে বলে নিশ্চয়ই তোমরা তোমাদের মনে আছে, আগের ক্লাসে আলোচনা করেছি। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদ হচ্ছে সমসমান পদ। তো ব্যাস বাক্যের যে সমসমান পদগুলো থাকবে তার প্রত্যেকটি পদের প্রাধান্য না থেকে যে কোনো একটি পদের প্রাধান্য থাকবে এবং সেই পদের সাহায্যে অন্য পদগুলোর অর্থ প্রকাশিত হবে। এরকম হলে আমরা পাবো দ্বন্দ্ব সমাস। এর আগে আমরা দেখেছি দ্বন্দ্ব সমাস মানেই দুটো পদের বা সবগুলো পদের প্রাধান্য, এই একটা ব্যতিক্রম যেটা একটি পদের প্রাধান্য থাকবে। যেমন আমরা, আমরা শব্দটি দিয়ে বোঝানো হয় সে, তুমি ও আমি। এখানে আমরা এসেছে আমি শব্দের বহুবচন কিন্তু আমরা, তাহলে এখানে কি সে, তুমি এই শব্দগুলোর প্রাধান্য আসলো? প্রাধান্যের কথা বলেছি, প্রাধান্য আসেনি, কিন্তু বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে আমরা কাল কলেজে যাব, তাহলে মনে হচ্ছে যে আমি একা না, আমার সাথে তুমি আছো, আরো একজন আছে যাকে সে বলছি, সবাই মিলে আমরা। সুতরাং এই আমরা সব, এই যে আমরা বললাম, এখানে একটি শব্দ আমি শব্দটিরই বহুবচন দিয়ে বাকি সবগুলো পদের মানে অর্থ প্রকাশ পাচ্ছে। সবাইকে একশেষ দ্বন্দ্ব বুঝতে পারলে আমাকে একটু বলো। গুড, ভেরি গুড। এবারে আমরা দেখব ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সহচর শব্দের সঙ্গে কিংবা শব্দ দ্বৈতের ব্যবহারের সমাস হয়। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে। মেয়েরা যারা পরে জয়েন করেছো তারা ক্লাসে জয়েন করে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, ঠিক আছে? এবার আমরা দেখব ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সহচর শব্দের সঙ্গে কিংবা শব্দ দ্বৈতের ব্যবহারে সমাস হয় তাকে ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস বলে। সহচর শব্দ বা শব্দ দ্বৈত, আমরা মাঝে মাঝে বলি না যে কি একটা ভাঙাচোরা টেবিল, এখানে বসে পড়া যায় না। এই যে ভাঙা বললাম, ভাঙা বললেই বোঝা যায় যে ভাঙা টেবিল, ভাঙার সাথে একটা চোরা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে সহচর শব্দ কিংবা শব্দ দ্বৈত, এই ব্যাপারগুলো। হ্যাঁ, কারা হাত তুলছো? সুলতানা এবং মুনতাহা ইমতিয়াজ, কিছু বলতে চাও? আচ্ছা, তোমাদের এই ব্যাপারগুলো আমাকে সলভ করতে গেলে না এই হয়, মাঝে মাঝে অন্য কিছুতে ক্লিক করে যায়, এটা খুব বিপদ। যেমন রেইজ হ্যান্ড করেছো, কাউকে কাউকে আনমিউট করে দিতে হচ্ছে আমার, আনমিউট করতে গিয়ে কোথায় যে ক্লিক করে ফেলবো। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা একটু সচেতন থাকবে, হ্যাঁ, কোথাও যেন ক্লিক না পড়ে যায়। কারণ তোমরা যে রেইজ হ্যান্ড করছো, লোয়ার হ্যান্ড করছো, আমার এগুলো মানে দেখতে গেলে অনেক সময় ভুলে অন্য কিছুতে ক্লিক করে যেতে পারে। হ্যাঁ, ক্লাসের মধ্যে আমরা তো খুব জটিল অবস্থায় থাকি, কখন কি হয়ে যায়, ভুলে ক্লিক করে যায়। আচ্ছা, একটু সচেতন থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমরা পড়ছিলাম ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস। যেমন অদল বদল, আরেকজন জয়েন করতে চাচ্ছ। আচ্ছা, অদল বদল, বই টই, দেখা টেখা, ভাঙা চোরা, কোলে টোলে, কাপড় চোপড়, আলাপ সালাপ, গল্প স্বল্প, এই যে ব্যাপারগুলো শেষে যে আমরা একটা লেজুর লাগিয়ে দিচ্ছি একটা শব্দের সাথে, যেটা না বললেও শব্দের অর্থের বুঝতে কোনো সমস্যা হয় না, সেগুলোই হচ্ছে এই সহচর শব্দ বা শব্দ দ্বৈত। বুঝতে পেরেছো মেয়েরা ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস কোনগুলো? ওকে, ভেরি গুড। এবার আমরা দেখব বিশেষ্য পদের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ বিশেষ্য হয় এবং শেষ পর্যন্ত উভয় পদই অবিকৃত থাকে তাকে বিশেষ্য পদের দ্বন্দ্ব বলে। যেমন নদ নদী, গাছপালা, হাট বাজার, কীট পতঙ্গ, সাহেব বিবি গোলাম, রাজা রানী, নগর বন্দর, দিন রাত, সকাল বিকাল, এই সবগুলোই হচ্ছে বিশেষ্য পদ। পূর্বপদ পরপদ সবগুলোই বিশেষ্য। এখানে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, সাহেব বিবি গোলাম। ব্যতিক্রম এই জন্য যে এতক্ষণ আমরা আলোচনা করেছি দুটো পদ পেয়েছি, এখানে আমরা তিনটা পদ পেলাম, সাহেব বিবি গোলাম। তো এখানে আমি বলেছিলাম দ্বন্দ্ব সমাসে দুইয়ের অধিক পদ নিয়েও সমস্ত পদ গঠিত হতে পারে। একটা উদাহরণ পেয়ে গেলাম, সাহেব বিবি গোলাম। আচ্ছা, তিনটার বেশি পদ দিয়ে
চারটি পদ দিয়ে কি বলতে পারবে কেউ একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমি, তুমি, সে, না আমরা। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। হ্যাঁ, সুস্মিতা বলছো মনে হয়। সুস্মিতা বললে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, তাই তো? জি মিস। হ্যাঁ, ভেরি গুড। এটা সোনা হবে রূপা তামা কাঁসা। সোনা রূপা তামা কাঁসা। হ্যাঁ হবে। কে বললে বাবা এটা? তাকে দেখতে পেলাম না। সাবা। সাবা, ভেরি গুড। আচ্ছা, এটাও হবে। আমরা এখন বুঝতে ইট, কাঠ, পারছি। পাথর। হ্যাঁ, এটা কে বললে বাবা? ইট কাঠ পাথর। ম্যাম আমি। বিবা? না ম্যাম আয়েশা। আয়েশা, আচ্ছা, ভেরি গুড। এই তো তোমরা সবাই ধরতে পেরেছো মূল বিষয়টা এবং নিজেরা বইয়ের বাইরে উদাহরণও দিতে পারছো। খুব ভালো। আমাদের এই বইতে যে উদাহরণ নেই সেগুলো তোমরা এখন বুঝে বলতে পারছো। তো এই তো দেখলে মানে সমাস বিষয়টা সহজ। একবার যদি বুঝে যাও মূল বিষয়টা, দেখবে যে এটা খুব ইজি এবং ইন্টারেস্টিং একটা বিষয়। তো লাস্ট উদাহরণটা কে যেন বললে? ইট কাঠ পাথর। এটা 3টা, আমি 4টা পদের চেয়েছিলাম, কিন্তু এটাও হবে। এটা 3টা পদের উদাহরণ হিসেবে হবে। আচ্ছা মেয়েরা, আমাদের দ্বন্দ্ব সমাস আলোচনা করা শেষ। দ্বন্দ্ব সমাস নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আশা করি সবাই বুঝতে পেরেছি। বাসায় আরো অনুশীলনের দরকার আছে। বারবার অনুশীলন করবে। আমাদের বইতে যে উদাহরণগুলো দেয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে। আমাদের বিভিন্ন বোর্ডের প্রশ্নপত্রে সমাসের আছে, প্রশ্ন আছে, সেগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। তাহলে ইনশাআল্লাহ আমরা সমাসে খুব ভালো দক্ষতা অর্জন করতে পারবো। এবারে আমরা আরেকটি ছোট্ট এবং সহজ সমাস নিয়ে আলোচনা করব আজকে। সেটি হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের কি বৈশিষ্ট্য, কিভাবে বুঝবো এটা দ্বিগু সমাস? সংজ্ঞাটা বলছি। যে তৎপুরুষ জাতীয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণের সাথে, আচ্ছা কেউ জয়েন করছো? আচ্ছা, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে বিশেষ্য জাতীয় উত্তর পদের সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সহজ ভাষায় বলি, পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ। আমরা জানি বিশেষণের সংজ্ঞায় দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো প্রকাশ পায়। তাই আমরা বলছি পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ, তার সাথে যুক্ত হবে বিশেষ্য জাতীয় উত্তরপদ। পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, পরপদ হচ্ছে বিশেষ্য জাতীয়, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় এবং সেই সমাস যদি সমাহার বুঝায়, সমাহার অর্থ বুঝায়, তাহলে তাকে বলা হবে দ্বিগু সমাস। দুটো ব্যাপার, একটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণের সাথে বিশেষ্য পদের মিলন হবে এবং মিলিত হয়ে যে শব্দটা তৈরি হবে সেই সমস্ত পদটা দিয়ে অবশ্যই সমাহার বুঝাবে। সমাহার যদি না বোঝায়, সংখ্যাবাচক বিশেষণের সাথে বিশেষ্য পদ যুক্ত হয়েও যদি সমাহার অর্থ প্রকাশ না করে, তাহলে কিন্তু দ্বিগু সমাস হবে না। দ্বিগু সমাস হতে গেলে সংখ্যাবাচক বিশেষণের সাথে বিশেষ্য পদের মিলন হবে এবং অর্থটা হবে সমাহার। সমাহার বোঝালে তখন আমরা বলবো দ্বিগু সমাস। ঠিক আছে, এখন আমরা দেখি উদাহরণ। যেমন ত্রিভুজ, তোমাদের জন্য যেটা খুব পরিচিত একটা নাম ত্রিভুজ, সবাই আমরা জানি। ত্রিভুজকে কেন ত্রিভুজ বলা হয়? ত্রি অর্থ 3, সমাহার। ঠিক, 3 ভুজের সমাহার। হ্যাঁ, 3 ভুজের সমাহার। এটা আমরা অনেকেই মুখস্থ বলে দিচ্ছি 3 ভুজের সমাহার। একটু বুঝিয়ে দেই যে ত্রিভুজের 3টা বাহু থাকে তাই সেটা ত্রিভুজ, চতুর্ভুজের 4টা বাহু থাকে তাই সেটা চতুর্ভুজ। তো ত্রিভুজ 3টা ভুজের সমাহার। ভুজ অর্থ বাহু, ত্রিভুজের আমরা 3টা বাহু আঁকি এইভাবে, এই জন্য সেটা ত্রিভুজ। তাহলে 3টা বাহুর সমাহার বোঝাচ্ছে এখানে, এই কারণে ত্রিভুজ হচ্ছে দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস? ত্রি অর্থ 3, এটা সংখ্যাবাচক বিশেষণ। প্রথম বৈশিষ্ট্য সংখ্যাবাচক বিশেষণ ত্রি, তার সাথে বসেছে ভুজ, ভুজ অর্থ বাহু অর্থাৎ বিশেষ্য। তাহলে প্রথম শর্ত পূরণ হলো, বিশেষ্য সংখ্যাবাচক বিশেষ্য প্লাস বিশেষণ, এই শর্ত পূরণ। এখন এখানে কি সমাহার বোঝাচ্ছে? 3টা বাহুর যে একটা অবস্থান, একত্রিত অবস্থান সমাহার, সেটা বোঝাচ্ছে? হ্যাঁ বোঝাচ্ছে। সুতরাং এটা অবশ্যই দ্বিগু সমাস, চোখ বন্ধ করে এটা দ্বিগু সমাস। এরপরে যেমন আছে
তিন মাথার সমাহার, যেমন তিনটা রাস্তা বা তিন মাথা বলতে যে কোনো ধরনের মাথা বলতে যা যা বোঝায়, সেরকম যদি তিন মাথার একটা সমাহার বোঝায় তাহলে বলা যায় তে মাথা। তারপরে আছে সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। এইভাবে তোমরা দেখো পঞ্চবটের সমাহার, পঞ্চবটি সবখানেই সেতার। তারপরে ত্রিরত্ন, ত্রিরত্নের সমাহার, ত্রিরত্ন। সাত সমুদ্রের সমাহার, সাত সমুদ্র। অষ্টধাতুর সমাহার, অষ্টধাতু। প্রত্যেকটা জায়গায় দেখো প্রথমে একটা সংখ্যাবাচক বিশেষণ, তারপরে একটা বিশেষ্য, এবং সবখানেই সমাহার আছে। সমাহার যদি না বোঝাতো তাহলে কিন্তু দ্বিগু সমাস হতো না, তখন এটা অন্য কিছু হয়ে যেত। তাহলে দ্বিগু সমাস নির্ণয়ের দুটো শর্ত, কয়টা? আনমিউট, আনমিউট করে আমার সাথে পার্টিসিপেট করো। কয়টা শর্ত? দুইটা। কি 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 বলো দেখি। সংখ্যাবাচক বিশেষণের সাথে বিশেষ্য পদ যুক্ত হবে আর সমাহার বুঝাবে। অবশ্যই ঠিক বলেছো, কিন্তু দেখতে পাচ্ছি না বাবা তোমাকে, তুমি কে বললে? সাবা। সাবা, ভেরি গুড। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সাবার মতো তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে কেউ না পেরে থাকো এখন একটু আমাকে আনমিউট করে বলো। কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে বলো প্রশ্ন নেই মিস। না মিস, প্রশ্ন নেই মিস। আচ্ছা, এবারে আমাকে বলো, আমরা তো সমাসটা পড়ছি, সমাস একটা দীর্ঘ আলোচনার বিষয়। আমরা দুটো ক্লাস আজকে পাঠ করলাম, সামনে আরো ক্লাসে ইনশাল্লাহ আমরা সমাস শেষ করব। এখন আমাকে বলো, সমাসটা কঠিন লাগছে না সহজ? সহজ। সহজ। আমরা কি আরেকটা টপিক ধরবো আজকে, নাকি তোমরা এটুকুই করতে চাও? এটুকুই থাক মিস। এটুকুই? আচ্ছা, একটু আলোচনা করি, সময় আমাদের আছে, ঠিক আছে? একটু আলোচনা করে দেখি, বুঝতে পারবো আমরা ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা দেখবো অব্যয়ভাব সমাস, এটাও খুব সহজ। অব্যয়ভাব সমাস কিভাবে আমরা বুঝবো? অব্যয় পদ পূর্বে বসবে এবং অব্যয় পদের বা পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকবে, এটাই হচ্ছে অব্যয়ভাব সমাস। এখানেও দুটো কথা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পূর্ব পদে অব্যয় হবে এবং ওই অব্যয় পদ বা পূর্ব পদেরই প্রাধান্য থাকবে, এটাই অব্যয়ভাব সমাস। সোজা না? একবার স্যার, একবার একবার। আচ্ছা আরেকবার। আচ্ছা, বলছি, যেই সমাসে পূর্ব পদে থাকবে অব্যয়, অব্যয় পদ, এবং অব্যয় পদ বা পূর্ব পদের অর্থটাই প্রধান থাকবে, তাকে বলে অব্যয়ভাব সমাস। ক্লিয়ার? জি মিস। এবার দু একটা উদাহরণ দেখি, উদাহরণ না দেখলে কিন্তু কিচ্ছু পরিষ্কার হয় না। যেমন কুলের সমীপে, উপকূল, এখানে উপসর্গ আছে। উপকূল শব্দে উপসর্গ কোনটা দেখি ঝটপট বলো। ও, উপ, ভেরি গুড সুস্মিতা। উপ হচ্ছে একটি উপসর্গ, এবং উপকূল এইখানে বোঝাচ্ছে কুলের সমীপে, মানে কুল কুলের কাছাকাছি, সমীপে মানে হচ্ছে সমীপ্য বা নৈকট্য মানে হচ্ছে কাছাকাছি অর্থ বোঝায়। তো কুলের কাছাকাছি যেটা, সেটাই হচ্ছে উপকূল। তাহলে এইখানে কি কুল শব্দটার প্রাধান্য নাকি কাছাকাছি থাকাটার অর্থ প্রাধান্য বলো তো? কাছাকাছি। কাছাকাছিটাই প্রাধান্য, অর্থাৎ কাছাকাছি দিয়ে, কাছাকাছি আমরা বুঝাচ্ছি উপসর্গটার মাধ্যমে। উপ ব্যবহার করলাম বলেই আমরা বুঝতে পারছি যেটা কুলের কাছাকাছি। তাই প্রথমত আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে পূর্ব পদে আছে অব্যয়, এবং এই অব্যয় পদেরই প্রাধান্যটা হলো এইখানে অর্থ প্রকাশের ক্ষেত্রে। তাহলে এটা কি অব্যয়ভাব সমাস হবে নাকি হবে না? হবে। গুড। আরেকটা দেখো, প্রতি, প্রতিও একটা উপসর্গ। আমরা বলি দিন দিন, প্রতিদিন। দিন দিন হচ্ছে ব্যাস বাক্য, প্রতিদিন। তো প্রতিদিন আমরা পড়াশোনা করি, এটা কয়জনের জন্য সত্যি আমি জানি না, করা উচিত। আচ্ছা, প্রতিদিন আমরা পড়াশোনা করি। এখন এই যে প্রতিদিন, প্রতি অর্থ এখানে বোঝাচ্ছে পৌনঃপুরিকতা বা রিপিটেশন বা বারংবার ঘটা, পুনরাবৃত্তি, এই অর্থে হচ্ছে প্রতি, প্রতি উপসর্গটা ব্যবহৃত হলো। তাহলে এই যে প্রতিদিন শব্দটা, এখানে কি দিনের অর্থটা প্রাধান্য পাচ্ছে নাকি প্রতিদিনের যে বারংবার বা পৌনঃপুরিকতা, পুনরাবৃত্তি, এটা বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? বারবার বা পৌনঃপুরিকতা বা পুনরাবৃত্তিটা বোঝাচ্ছে, তাই না? দিনটা এখানে মুখ্য না, মুখ্য হচ্ছে দিনটা আমাদের বারবার হচ্ছে কিনা, বোঝাচ্ছে কিনা, যে
আমরা এভরিডে, শুধু একদিনের কথা না, প্রতিদিনের কথা, মানে একটা দিন চলে গিয়ে আরেকটা দিন আসছে, ওই সবগুলো দিনেই আমরা একই কাজ করছি কিনা, এই অর্থটাই বোঝাচ্ছে প্রতিদিন দিয়ে। আমি কি বোঝাতে পারলাম? জি মিস। আচ্ছা, জি মিস। ওকে, তাহলে প্রতিদিন হচ্ছে উপসর্গ। প্রথম পূর্ব পদে উপসর্গ আছে, প্রথম শর্ত পূরণ। দ্বিতীয় শর্ত হচ্ছে এই উপসর্গটা দিয়ে আমরা উপসর্গের অর্থটাই প্রাধান্য দেখতে পাচ্ছি, অন্য অর্থের প্রাধান্য এখানে উপসর্গের মতো নয়, সবচেয়ে বেশি প্রাধান্য উপসর্গেরই। তাহলে এটা অব্যয়ভাব সমাস হবে। এইটুকু আমরা বুঝেছি বাবারা? জি মিস। আচ্ছা, আমি খুব শেষে একটু ঝটপট বুঝিয়ে দিলাম, আমাদের সময় যেহেতু প্রায় শেষ, তো আশা করি তোমরা বুঝতে পারবে। আমি আরো কিছু উদাহরণ দিয়ে দিই, যেমন এই যে প্রতি দিয়ে তো বলেছি, আর কি বলা যায়, প্রতি বেশি, যেমন আরক্তিম। আরক্তিম মানে হচ্ছে ঈষৎ রক্তিম। তো এই যে আ একটা উপসর্গ, এখানে প্রকাশ করছে ঈষৎ অর্থ। তো আরক্তিম শব্দে পূর্বপদে আছে, উপসর্গ আছে, এবং রক্তিম কথাটাকে না বুঝিয়ে, যে রক্তিম মানে লালা, মানে লাল জাতীয় যে আভা, সেটা না বুঝিয়ে বোঝানো হচ্ছে যে ঈষৎ। রক্তিম ভাবটা পুরোপুরি নাকি কম, ঈষৎ ভাব, এই দিয়ে বোঝানো হচ্ছে ঈষৎ। এই কারণে আয়ের অর্থটা প্রাধান্য পাচ্ছে, লাল রঙের গুরুত্বটা কম। লাল রংটা কেমন সেটার গুরুত্বই বেশি। লাল রংটা ঈষৎ পরিমাণে আছে, বেশি পরিমাণে নেই। এই যে পরিমাণটা বোঝাচ্ছে, পরিমাণের অর্থটাই এখানে প্রধান। এই কারণে আরক্তিম একটা অব্যয়ভাব সমাসের উদাহরণ। আবার বলা যায় আমিষের অভাব, নিরামিষ। এই নি বা নির, এই উপসর্গটা দিয়ে বোঝানো হচ্ছে অভাব। আমিষের অভাব, নিরামিষ। নিরামিষ শব্দে কি আমিষের প্রাধান্য নাকি আমিষ নাই, আমিষের অভাব, এই অর্থটার প্রাধান্য? আমিষের অভাব। গুড, আমিষের অভাব, এটাই প্রাধান্য। সুতরাং আমিষের অভাব বোঝানো হচ্ছে নি উপসর্গ দ্বারা, এবং নি উপসর্গের অর্থটাই এখানে প্রধান হিসেবে বিবেচ্য। তাহলে এই নিরামিষ, এই শব্দটা অবশ্যই অব্যয়ভাব সমাসের উদাহরণ হবে। অব্যয়ভাব সমাস সবাই বুঝতে পেরেছো মেয়েরা? জি মিস। জি মিস। জি মিস। খুব ভালো লাগলো তোমাদের সাথে আজকে ক্লাস করে। তোমরা সবাই খুব ভালো মতো পার্টিসিপেট করেছো, বুঝতেও পেরেছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? জি মিস। জি মিস। কেউ বাকি নেই? না মিস। আচ্ছা, আমি সেভ করে নিচ্ছি, কিন্তু কেউ যদি বাকি থাকো এখনো বলতে পারো। আচ্ছা মেয়েরা, আশা করি আজকের ক্লাস তোমাদের কাছে, হ্যাঁ মিস আমি দেইনি। তাড়াতাড়ি দাও, ক্লাসের টাইম চলে যাচ্ছে, কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। দেয়া হয়ে গেলে বলো। দিতে হয়। তাড়াতাড়ি। ঈশিতা আক্তার, তুমি দিচ্ছিলে তো, লিখেছো? দেয়া হয়ে গেলে বলো। আচ্ছা, মনে হয় সবার দেয়া হয়ে গেছে। আচ্ছা মেয়েরা, আশা করি আজকের ক্লাস তোমরা খুব উপভোগ করেছো, বুঝতে পেরেছো সমাসগুলো যেগুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি অংশ আলোচনা করব, এবং বাকি অংশও দেখব যে সমাস খুব সোজা। একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো মেয়েরা, ডিসকানেক্টেড হয়ে যাওয়ার আগে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, এই দোয়া রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আল্লাহ হাফেজ।